আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা যদি কোনো HTML করতে চাই, আমরা জানি কোনো HTML করার জন্য আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। এই যে ফোল্ডারের যে কোনো আমরা একটা নাম দিতে পারি। যেহেতু আজকে আমাদের ক্লাস নাম্বার 2, তাই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারটার নাম ইউজ করলাম সেকেন্ড ক্লাস। এই ফোল্ডারটার মধ্যে আমি ফাইল ইউজ করব। এই ফোল্ডারটার মধ্যে ফাইল ক্রিয়েট করতে হয়। আমরা যদি কোনো ফটোশপের কাজ বা অন্য মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ করি, সেই ক্ষেত্রে আগে কাজটা করে চাইলে পরবর্তীতেও সেভ করা যায় ফাইলটা। কিন্তু যখন HTML এর কাজ করব, ওয়েবের কাজ করব, তখন আগে ফাইল সেট আপ করতে হয়, তারপরে কাজ করতে হয়। সো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব, রাইট বাটন প্রেস করলাম, এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি নিউতে যাব। নিউ থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট নেব, টেক্সট ডকুমেন্ট। এখানে যখন নিব তখন আমাকে এখানে বলতেছে নিউ টেক্সট ডকুমেন্ট। এটা কি আমাদের একটা ফাইলের নেম, যেটা মাইক্রোসফট বা হচ্ছে ডিফল্ট ভাবে রেখে দিয়েছে। এটাকে আমরা কেটে আমরা আমাদের মতো নাম দিতে পারি। আমরা কি নাম দিব? হয়তো আমরা এটা নাম দিলাম ইন্ডেক্স। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স কেন দিলাম? ইন্ডেক্স এই জন্য ইউজ করেছি কারণ হচ্ছে ইন্ডেক্স হচ্ছে একটা HTML এর ওয়ার্ড, ওকে, এই জন্য ইউজ করেছি। আচ্ছা, এরপর এখানে একটা এক্সটেনশন আছে, তাই না? এক্সটেনশনটার কি নাম? txt, টেক্সট। সো এখানে আমাদের মূল কাজ হচ্ছে নামের সাথে না, আমরা নাম এনিথিং ইউজ করতে পারি, নো প্রবলেম। কিন্তু এখানে যে আমাদের এক্সটেনশনটা আছে, এটা আসলে মূলত কাজ আমার এখানে করতে হবে HTML। এই index.html-টা আমাকে লিখতে হবে। লিখে আপনার কিবোর্ডের এন্টার প্রেস করবেন, 2বার হিট করবেন, জাস্ট 2 টাইম। যদি আমি 2 টাইম করি তাহলে আমার এখানে একটা ফাইল চলে আসছে। এটা হচ্ছে আমার একটা HTML ফাইল, ওকে। আচ্ছা, এটা আমি কি করলাম? আমার ফাইলটাকে ক্রিয়েট করলাম, জাস্ট, আর কিছু করিনি। দেন এটাকে মিনিমাইজ করলাম। এখন আমরা যদি কোড করি, আমাদের কোড করার জন্য একটা সফটওয়্যার লাগবে নাকি? একটা কোড এডিটর লাগবে। তো আমরা ক্লাসের মধ্যে সাধারণত একটা কোড এডিটর ইউজ করি, যেটার নাম হচ্ছে সাবলাইম। সাবলাইম টেক্সট 3, এটার মধ্যে আমরা কোডিং করব। এটাকে ওপেন ক্লিক করতে পারি। সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এটা তো পারবেন। জাস্ট গুগল ক্রোমে আসবেন, আসার পরে এখানে জাস্ট লিখবেন সাবলাইম। দেন আমরা এই প্রথমটার মধ্যে প্রবেশ করব, ডাউনলোড সাবলাইম টেক্সট। এখান থেকে এই যে উইন্ডোজ 64 বিট, এটাকে ডাউনলোড করে নিব, ওকে। আচ্ছা, তো এই সাবলাইমটা আমি ওপেন করলাম। এখানে ওপেন করার পরে আপনি একটু আগে যে ফাইলটা ক্রিয়েট করেছেন, যেই ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি, সেই ফোল্ডারটা ওপেন করব। ফাইল থেকে ওপেন ফোল্ডার। দেন আমার ফোল্ডারটা ক্রিয়েট করছি কোথায়? ডেস্কটপে। সেকেন্ড নাম্বার ক্লাস। এই ফোল্ডারটাকে আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করলাম, ওপেন করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্স, এই সেকেন্ড ক্লাসের মধ্যে একটা ফাইল আছে আমাদের index.html। আমি জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এটা এখানে ওপেন হবে, ওকে। এখন এখানে মূলত আমাকে কোড করতে হবে। আমি যেটা কোড করব সেটা আমার আউটপুটে আসবে। তো আমরা জানি প্রথমত আমাদের HTML এর টেমপ্লেট নিতে হয়। আমরা জানি এটা হচ্ছে আমাদের HTML এর মধ্যে আমরা ইউজ করি হেডের মধ্যে টাইটেল, আর এই হেডের পরে আমি ইউজ করব বডি, ওকে। এটা হচ্ছে আমাদের HTML এর টেমপ্লেট। একটা ওয়েবসাইটের যত লিঙ্ক আপ আছে এগুলো হেড ট্যাগের মধ্যে হয়, হেড ট্যাগের মধ্যে। আর বডি ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের মধ্যে যত কন্টেন্ট থাকে এগুলো বডি ট্যাগের মধ্যে ইউজ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমি HTML-টা ইউজ করেছি, এটা কি HTML5? আচ্ছা, তো HTML5 এর তো এখানে দেখুন আমরা যেটা ইউজ করেছি এটা হচ্ছে নরমাল HTML টেমপ্লেট। আমরা যেটা করব এখানে ডক টাইপ HTML ইউজ করব, ঠিক আছে। HTML5 এর পরিচিতি হচ্ছে ডক টাইপ HTML। সো আমাকে এখানে লিখতে হবে ডক টাইপ, সরি আমি এখানে লিখব ডক টাইপ HTML, ওকে। এই HTML এর উপরে যদি ডক টাইপ HTML-টা থাকে তাহলে আমি বুঝে নেব যে এটা হচ্ছে আমার একটা HTML5, এটা হচ্ছে HTML5 এর টেমপ্লেট। তো যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে HTML5 এর পরিচিতি কি, তাহলে আপনি বলবেন ডক টাইপ HTML, ওকে। আচ্ছা, এখন এই বডির মধ্যে আমরা গত ক্লাসে হেডিং শিখেছিলাম না? আমাদের হেডিং 6টা। আমরা ফার্স্ট হেডিং এর মধ্যে বলতে পারি, এখানে আমি জাস্ট বললাম হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল সেভ করলাম, সাইটে এসে আমি এটা ওপেন ইন ব্রাউজার। আপনি যদি এটাকে এখন ব্রাউজার ওপেন করতে চান, জাস্ট এখান থেকে আপনার কিবোর্ডের মাউসের রাইট বাটন প্রেস করবেন। দেন এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা এই যে ওপেন ইন ব্রাউজার এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে একটা লেখা আসছে, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লেখা আসছে, ওকে। আচ্ছা, তো এখানে যেটা ইউজ করলাম এটা হচ্ছে আমাদের হেডিং। এখন আরাফাত বলেন এই লেখাটাকে সেন্টারে কিভাবে নিব আমরা?
স্যার এই লেখাটা সেন্টার ট্যাগ দিতে হবে স্যার। আচ্ছা গুড। তো আমরা এই H1 টাকে জাস্ট সিলেক্ট করে এই লেখাটা কোন কোথায় আছে আমাদের বলুন। এই লেখাটা তো আমরা সেভ করে নিছি এবং কি কাট করে নিছি, এখন সেন্টার ট্যাগ লিখে তারপর এটা মাঝখানে পেস্ট করে দিব। আচ্ছা, তো উনি বলছে যে এই লেখাটা এখন আমাদের লেফটে আছে, আমরা এই লেখাটাকে নিতে চাচ্ছি সেন্টারে, এখানে থাকবে। তো এই জন্য আমরা এটার আগে এই H1টার আগে আমরা একটা সেন্টার ট্যাগ ইউজ করতে পারি, CENTER সেন্টার ট্যাগ। এই ট্যাগটার মাঝখানে আমরা ইউজ করবো আমাদের H1টা, যে H1টা আমি হেডিংটা এখানে ইউজ করেছি ওইটা। কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। এখন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করলাম, তো দেখতে পাবো আমার এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই সেন্টার চলে আসছে। ওকে, আচ্ছা। তো এখানে আমরা এই হেডিংস এর পরে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে চাচ্ছি, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য আমরা সাধারণত পি ট্যাগ নিয়ে থাকি, পি ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যদি কোনো প্যারাগ্রাফকে ডাকি বা নিয়ে আসি, একদম পিছনে আপনি বলেন প্যারাগ্রাফ আমরা কোথা থেকে নিয়ে আসি? আচ্ছা, আমাদের একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে লোরেম ইপসা। এই ওয়েবসাইট থেকে আমি আমার প্যারাগ্রাফকে নিয়ে আসবো যদি কোনো প্যারাগ্রাফ প্রয়োজন হয়। সো আমি এই সাইটটাকে ওপেন করছি। দেন আমরা এখান থেকে কিছু প্যারাগ্রাফকে কপি করে নিচ্ছি। জাস্ট এটার উপরে ক্লিক করলাম, দেন কন্ট্রোল সি কপি করলাম, দেন সাইটে এসে এটাকে পেস্ট করলাম। জাস্ট একটা প্যারাগ্রাফকে আমি এখানে কল করলাম, কন্ট্রোল এস সেভ। সাইটে এসে আমি জাস্ট এখানে যদি রিলোড করি তাহলে দেখবো আমার এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা টাইটেল, টাইটেলের নিচে এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। এই টাইটেলটার নিচে আমি যদি আন্ডারলাইন দিতে চাই, একদম পিছনে আপনি বলেন কি করবেন? আমি চাচ্ছি আমার হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটার নিচে আন্ডারলাইন দিব, মানে নিচে একটা দাগ আসবে, ইউ ট্যাগ ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা এখানে একটা ইউ ট্যাগ দিব, জাস্ট এখানেও দিতে পারি, নো প্রবলেম। এখন এটাকে ক্লোজিং করতে হবে, অবশ্যই এটাকে আমার ক্লোজিং করতে হবে, না হলে এটা আউটপুট আমাকে দিবে না। দেন আমি আমার সাইটে আসলাম, এসে যদি এখানে রিলোড করি তাহলে দেখবো আমার হ্যালো ওয়ার্ল্ডের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এতটুকু তো বুঝতে পেরেছেন সবাই? যারা নতুন তারা যদি কোনো কিছু না বুঝতে পারেন কোশ্চেন করবেন। ওকে, আচ্ছা গুড। তো আমরা এরপর এখানে কিছু ফরম্যাটিং দেখেছিলাম, ফরম্যাটিংগুলো আমাদের ক্লাসের ভিডিওর মধ্যে আছে, একটু দেখে নেবেন। আমি ওগুলো এখন রিপিট করছি না, কারণ আজকের ক্লাসে আমাদের অনেক কন্টেন্ট আছে, এগুলো শেষ করতে হবে। সো আমরা ফরম্যাটিং দেখেছিলাম, তাই তো? ফরম্যাটিংয়ে আমরা গত ক্লাসটা শেষ করেছিলাম। আচ্ছা, আজকে আমরা যেটা করব, এখানে ইমেজ ট্যাগ দেখবো, ইমেজ আইএমজি ট্যাগ। মানে আপনি যদি আপনার আউটপুটে আমি চাচ্ছি এখানে একটা ছবি নিয়ে আসার জন্য, এখানে একটা ছবি আসবে, এই ছবি নিয়ে আসার জন্য আমি এখানে একটা ইমেজ ট্যাগ নিয়েছি। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না। ওকে, ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, জাস্ট ওপেনিং ট্যাগ। তো একটা ট্যাগের সবসময় কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে চাইলে, আপনি যদি কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে চান বা কোনো এলিমেন্টস ইউজ করতে চান, অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। এটা কখনোই কোনো ক্লোজিং ট্যাগের মধ্যে ইউজ করা যায় না। সো এই ইমেজ ট্যাগের মধ্যে আমি জাস্ট ইউজ করব src, একটা সোর্স। এই সোর্স নামে একটা অ্যাট্রিবিউট আমি আমার ইমেজ ট্যাগের মধ্যে ইউজ করলাম। এখন ইমেজ দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। সো ফার্স্ট আমি একটা অনলাইন ইমেজ নিয়ে আসতেছি, অনলাইন ইমেজ। আমি জাস্ট এখানে লিখে নিলাম নেচার, এই টাইপের একটা ইমেজ আমি নিয়ে আসতে চাচ্ছি। দেন আমি এখান থেকে ইমেজেসের মধ্যে আসলাম। তো এখানে অনেকগুলো ছবি আসছে, তাই তো? যে কোনো একটা ছবি নিচ্ছি আমি, এই ইমেজটাই আমি নিচ্ছি। দেন এখান থেকে আমি আমার কিবোর্ডে রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস। জাস্ট কপি ইমেজ অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করে আপনারা ইমেজেসের মধ্যে এখানে পেস্ট করবেন, কন্ট্রোলে সেভ করবেন। অবশ্যই সাবলাইমে কোনো কিছু লেখার পর এটাকে সেভ করতে হয়, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে। আপনি যদি কোনো কিছু পরিবর্তন করেন, এটা সাথে সাথে সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, তারপর আপনি আপনার সাইটে আসবেন, এখানে এসে এটাকে আবার রিলোড করতে হবে। রিলোড এখান থেকেও করতে পারেন বা আপনার কিবোর্ডের F5 প্রেস করবেন, তাহলে এটা রিলোড হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন তো আমার এখানে ছবিটা আসছে কিনা। একটা ছবি আসছে, কিন্তু ছবিটা অনেক বড়, তাই তো? আমি যদি চাই ছবিটাকে ছোট করে দিতে পারি। সাবলাইমে আসলাম, তো এখানে দেখেন আমার সোর্সটা শেষ হয়ে গেছে কোথায়, এখানে না? এই সোর্সের পরে আমি একটা উইথ সেট করব, WIDTH, উইথ মানে কি? প্রস্থ, মাসে হচ্ছে দুই পাশ থেকে কমবে। ওকে,
আমি এখানে বললাম 300 পিক্সেল, পিক্সেল দিলে আমাকে পিএক্স লিখতে হবে, 300 পিক্সেল, 300 পিক্সেল এটা সাইজ হবে। দেন আপনি আপনার সাইটে এসে রিলোড করেন, দেখেন এই ছবিটা 300 পিক্সেল হয়ে গেছে। ওকে, কোথা থেকে হয়েছে? এইটার থেকে এদিকে দুই পাশ থেকে হয়েছে। এখন আপনি বলতে পারেন তাহলে ভাই এটার হাইটটা কিভাবে কমলো? হাইট কমলো কেন? হাইটটা এই জন্য কমেছে যে এই উইডের সাথে এইটা যতটুকু প্রয়োজন ততটুকু এটা ডিফল্ট ভাবে নিয়ে নেয়, এটার জন্য আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে। এরপরেও যদি আপনি হাইট বাড়াতে চান কোনো প্রবলেম নাই, আপনি সেটা বাড়াতে পারেন। আপনি যদি তাকে বলেন হাইট, আমি হাইটও তাকে বললাম 300 px, তাহলে এটা একটা স্কোয়ার হবে, তাই তো? ছবিটা একটা স্কোয়ার হওয়ার কথা, কিন্তু এখন কিন্তু এটা স্কোয়ার নাই। স্কোয়ার আছে এটা, এদিক থেকে বেশি আছে, এদিক থেকে কম আছে। সো আমি এখান থেকে রিলোড করলাম, এখন দেখেন ছবিটা 300 আছে। ওকে, 300 পিক্সেল বাই 300 পিক্সেল। আচ্ছা, যদি আপনার এখানে পিক্সেল ইউজ করেন তাহলে একটা প্রবলেম আছে, প্রবলেম না আসলে এটা তো, এটা একটা দেখেন, আপনি যদি এটাকে পিক্সেল ইউজ করে, আমি যদি জুম করে দেখেন, আমার সর্বোচ্চ জুম করলাম কত? মাত্র 25। এখন জুমের পরিমাণ কত? মাত্র 25। আমি যদি 100% মোডে আনি তাহলে এটা এরকম দেখাচ্ছে, তাই তো? তার মানে আমার ডিসপ্লে ছোট বড় হওয়ার সাথে সাথে আমার ইমেজটাও ছোট বড় হচ্ছে। আচ্ছা, এই ইমেজটাকে যদি ফিক্সড রাখতে চান সেটা রাখতে পারেন। মনে করেন আমি এখানে বললাম উইথ পার্সেন্ট ইউজ, পিক্সেল ইউজ করলাম, এখানে আমি পার্সেন্ট ইউজ করি, পার্সেন্ট বললাম, মনে করেন 60%। একটা ডিভাইস সর্বোচ্চ 100% হয়, সেটা একটা মোবাইলের ডিভাইস হলো সেটা তার 100%, এই যে ল্যাপটপটা ইউজ করতেছি এইটাও এটার 100%। ওকে, তো আপনার এই ডিসপ্লেটা যত বড়ই হোক, সেটা মোবাইল ডিসপ্লে হইলেও 100%, ল্যাপটপ হইলেও 100%, যদি আমাদের 24 ইঞ্চিস কোনো কম্পিউটারও হয় তাহলেও তার 100% সে নিবে। ওকে, ওই 100%-এর 60% অলরেডি সে কাভার করবে। দেখেন সে তার 60% কাভার করেছে কতটুক? এখান থেকে এই পর্যন্ত 60%, বাকি 40% কিন্তু ফাঁকা। এখন আপনি এটাকে জুম করেন তো, জুম করলাম, দেখেন তো এ কি 60% থেকে কমেছে? না, কমেনি। সে তার 60%-এর সাথে ফিক্সড, কমছে না। আবার হাইট, হ্যাঁ হাইটও যদি আপনি করেন হাইটটাও কাজ করবে। দেখেন আমি যদি একে বলি হাইট হচ্ছে আমাদের 30%, আমি এখানে বললাম 30%, কন্ট্রোল সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে একটা রিলোড দিচ্ছি, জাস্ট F5। তো দেখেন এখানে 30% আমাকে নিয়ে নিচ্ছে। এখন এটা জুম করেন, দেখেন তো এই যে আমি কত করেছি 25, তাতেও কিন্তু সে তার 30% অ্যান্ড হচ্ছে 60% ফিক্সড। আবার আপনি যত বড় যদি করেন, 500 যদি করেন, দেখেন এই ডিসপ্লেটা কিন্তু এখান থেকে এই পর্যন্তই, এর 60%ও ফিক্সড, 30%ও। বিষয়টা এতটুকু ক্লিয়ার হয়েছে না আপনারা? পিক্সেল আর পার্সেন্টের মধ্যে ডিফারেন্ট খুঁজে পেয়েছেন? ওকে, গুড। আচ্ছা, এটা এই যে ছবিটা ইউজ করলাম এটাকে আমাদের বলে অনলাইন ইমেজ, ঠিক আছে? এটা হচ্ছে অনলাইন ইমেজের সিস্টেম। তো চলেন আমরা একটা অফলাইন ইমেজ ইউজ করব। তো অফলাইন মানে হচ্ছে ডাউনলোডস, তাই তো? আমরা একটা ছবি ডাউনলোড করে নিই, যেমন এটা। হ্যাঁ, দেন আমরা রাইট বাটন প্রেস করলাম, এটাকে আমরা বললাম সেভ ইমেজ অ্যাজ। ইমেজটা কোথায় সেভ করব? যেখানে আমাদের ফাইলটা আছে, সেকেন্ড ক্লাস। এখন এই সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা ইমেজটার নাম দিলাম হয়তোবা 1 দিলাম, কোনো প্রবলেম। 1 দিয়ে আমরা ইমেজটাকে সেভ করেছি। আমি আমার সাইটে এসে দেখতে পাচ্ছি এখানে যে index.html এর এখানে একটা ছবি আসছে আমাদের 1.jpg নামে। ওকে, আচ্ছা গুড। তো আমি আমার এই ছবিটাকে অ্যাড করতে চাচ্ছি, আমি আমার এই ইমেজেস এর পরে আরেকটা ইমেজ দেব, img একটা ইমেজ দিলাম, তাই তো? এখন এই ইমেজের সোর্সের মধ্যে আমি আমার এই ছবিটাকে নিতে চাচ্ছি, জাস্ট ছবিটার নাম লিখবো 1.jpg, জাস্ট এতটুকু কাজ। দেন আমি আমার সাইটে আসবো, এসে আমি এটাকে রিলোড করব। তো দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আসছে, তাই তো? আচ্ছা, তো আমি এখানেও ওই উপরের সেম জিনিসটা এখানে ইউজ করতে চাচ্ছি। জাস্ট এটাকে আমরা আমরা এখান থেকে এটাকে এই পর্যন্ত কপি করে নিচ্ছি। কপি করলাম, এই সেম জিনিসটা আমি আমার এখানে ইউজ করলাম। ওকে, কন্ট্রোল এস সেভ। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। এখন এখানে দুইটা ইমেজ, একটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অফলাইন, এটা হচ্ছে আমাদের অনলাইন ইমেজ। ওকে, দেন আমরা এখান থেকে একটু সাবলাইমে আসবো। আসেন, এত লেট কোনো হাফিজুর? তাহলে তো আর আগে বেরোতে হবে স্যার। বসেন, লেট হলে আমাদের অনেক টপিক শেষ হয়ে যায়।
আচ্ছা, তো ফার্স্ট ক্লাস করেছেন? আসুন। চেষ্টা করবেন সবাই অন টাইমে ক্লাসে আসার জন্য। ওকে, জি, আড়াইটাতেই শুরু হয়েছে। আপনি আধা ঘন্টা অনেক কিছু মিস করে ফেলছেন। আচ্ছা, সো দেখুন আমরা এখানে যে ছবিটা ইউজ করলাম, এখানে সে রিলোড করব, তো দেখবো আমাদের এটা হচ্ছে আমাদের কি ইমেজ, অফলাইন ইমেজ, তাই তো? অফলাইন। আচ্ছা, এখন যদি মনে করেন একটা ওয়েবসাইটে কি একটা ইমেজ থাকে? না স্যার, অনেক ইমেজ থাকতে পারে। তো আমি এখান থেকে একটা রাইট বাটন প্রেস করে একটা ফোল্ডার করব, নিউ একটা ফোল্ডার। একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের মধ্যে বললাম আইএমজি। এখন এই ছবিটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স কাট করে এই ছবিটার মধ্যে এখানে প্রবেশ করে দিলাম, এখানে প্রবেশ করে দিলাম। এখন এই ছবিটা কোথায় আছে? একটা ফোল্ডারের মধ্যে। ওকে, এখন যদি আপনি আপনার সাইটে এসে এখানে রিলোড করেন, দেখবেন এই ছবিটা পাচ্ছেন। আপনাকে বলতেছে যে এই এখানে একটা ছবি আছে, এই যে একটা আইকন মানে হচ্ছে ছবিটা আছে, কিন্তু ছবিটা হয়তো বা কোনো প্যাথ বা লোকেশন ভুল আছে আমাদের। তো এই ছবিটা দেখেন আমাদের আছে কোথায়? একটা ফোল্ডারের মধ্যে। তাহলে আপনাকে ওই ফোল্ডারটা এখানে ইঙ্গিত করে দিতে হবে, আইএমজি স্ল্যাশ। আমাদের ফোল্ডারটার নাম কি এখানে? আইএমজি। ওকে, দেন আমি আমার সাইটে আসবো, এসে এখানে একটা রিলোড করছে। তো দেখেন এখানে একটা আমার ইমেজটা পাচ্ছে। আবার যদি এখানে যদি ইমেজেসের মধ্যেও আবার একটা ফোল্ডার করি, এখানে একটা ফোল্ডার করলাম, এখানে আবার একটা ফোল্ডার করে ওইটার মধ্যে ইমেজ রাখি, কোনো প্রবলেম আছে? না স্যার, তখন আবার তাহলে ওই লোকেশন দিতে হবে। হ্যাঁ, তাহলে ইমেজেসের পরে আবার ওই ফোল্ডারটার নাম লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কোনো ফোল্ডারের মধ্যে যদি আপনি ঢুকতে চান তাহলে ফোল্ডারের নামটা লিখতে হয়। ওকে, স্ল্যাশটা স্যার, স্ল্যাশটা দিতে হবে এই যে এইটার সাথে যেন মিলে না যায়, এটা যে একটা আলাদা একটা প্যাথ বা আলাদা একটা এরিয়া, এটা বোঝানোর জন্য। আপনি আলাদা একটা ফোল্ডার করলে ওখানে ইমেজ আবার স্ল্যাশ আরো একটা দিতে হবে। হ্যাঁ, অফকোর্স ছবিটার প্রপার্টিজ থেকে মানে লোকেশন কপি করে স্যার, ওইটা তো প্রফেশনাল কোনো কাজ না। আপনি যে কথাটা বলতেছেন এটা এই উনি বলতেছে যে এটার কথা। হ্যাঁ, হ্যাঁ এটা কখনোই করবেন না। এটা হচ্ছে যারা বাচ্চা বলা পায়, ছোটখাটো বাচ্চা, তারা করবে। ঠিক আছে, আমরা প্রফেশনাল ভাবে কাজ শিখতেছি, তো আমরা ওইভাবে করব না। কন্ট্রোলে সেভ করলাম। আচ্ছা, আরেকটা বিষয় মনে করেন আপনি যেটা বললেন, এখানে ধরেন এই ইমেজটা আপনি এটাকে কপি করলেন। ওকে, এখন এখানে যদি আপনার টোটাল 30টি ইমেজ থাকে তাহলে কি করবেন? করলেন আপনি এরকম এইটারই লোকেশনটা বারবার এত বড় ইন্সপেক্ট আপনি কপি করে 30 বার এটা ইউজ করবেন? এটা তো 30টি ইমেজ একবারে কিভাবে নেবেন স্যার বলেন তো? হ্যাঁ, সিলেক্ট করলেন, তারপর আউটপুট কিভাবে করবেন? আমাকে তো কোডের মধ্যে রান করাতে হবে। আচ্ছা, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটা ফোল্ডারের মধ্যে প্রবেশ করার কারণে এটা ফোল্ডারটার নাম লিখলাম। যদি এটাকে কন্ট্রোল এক্স দেই, দেন আমি আমার সাইটে শুধু এখানে পেস্ট করি, এখন ছবিটা পাবে? না স্যার, আচ্ছা, রিলোড করলাম, ছবিটা চলে গেল। এখন বলেন তো এই ছবিটা পাবে কিভাবে? আগেরটা দিলে ফোল্ডারটা বাদ দিয়ে দিতে হবে। IMG স্ল্যাশ এটা বাদ দিতে হবে। কি দিতে হবে? IMG স্ল্যাশ এটা কাটে দিতে হবে। আইএমজি স্ল্যাশটা কেটে দিতে হবে। আমি চাচ্ছি আইএমজি স্ল্যাশটা থাকবে, ইমেজটা আউটপুটে আসবে। বলেন এখন। না, ফোল্ডারও যাবে না, যেখানে আছে সেখানেই থাকবে, নামটা চেঞ্জ করে দিবেন। নামটাও সেম থাকবে, কিন্তু তারপরও ছবিটা আউটপুটে আসবে। আর কিছু অ্যাড করা যায়? তারপরে আবার ছবির লোকেশনটা আবার দিব, এটার পাশাপাশি আবার দিব। ছবির লোকেশন, ছবির লোকেশনটা বলতে এই one.jpg 1.jpg ইমেজেসের পরে কেন? এখন তো অলরেডি 1.jpg আছে। আপনি এটা কপি করে ওই ফোল্ডারে রাখলেও দেখা যাবে। আমি বলেছি কি, প্রশ্নটা বোঝেন। আমি বলছি এই ফোল্ডারটা যেমন আছে তেমনই থাকবে, ছবিটা ইমেজ ফোল্ডারের বাইরে আছে, সে বাইরেই থাকবে। এমনকি এখানে আমি এই ইমেজ স্ল্যাশটা কাটবো না, 1.jpgটাও কাটবো না, কোনো কিছু চেঞ্জ করবো না, কিন্তু আমার এই আউটপুটে ছবিটা আসতে হবে, আমি সেটা বলেছি। যদি এইটা নিয়ে কারো কোনো আইডিয়া থাকে সেটা বলতে পারেন। এনিওয়ান? আচ্ছা, গুড। স্যার ALT এর ভিতরে দিব কিছু, ALT এর ভিতরে না, এএলটির কাজ কি এখন আমি বলি না, এটা বলবো। আচ্ছা দেখুন, আমি এখান থেকে আইএমজি লিখে কি করেছি, ফোল্ডারের মধ্যে প্রবেশ করেছি না? তা আমি যদি কোড করে ফোল্ডারের মধ্যে ঢুকতে পারি, বেরোতে পারবো না? তাহলে আমি এই কোডিং করে আমি কি করব, এখানে এখন আমি আসি কোথায়? এই ফোল্ডারের মধ্যে, তাই না? এখন এই ফোল্ডারের মধ্যে ঢোকার পরে আমাকে বলতেছে কি যে আপনার এখানে কোনো ইমেজ নাই। এখন আমি এখান থেকে যেরকম ব্যাকে এসে দেখতে পাচ্ছি ছবিটা আছে, তাহলে কোডিং এর মধ্যেও আমাকে ব্যাকে আসতে হবে।
তো আমি আমার কোডিং এর মধ্যে এসে যদি কোনো ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে হয় ফোল্ডার নেম লিখতে হয়, ফোল্ডার থেকে বের হইতে চাইলে ডট ডট স্ল্যাশ লিখতে হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি দেখবো ছবিটা আসছে। ওকে, তো ফোল্ডারের মধ্যে প্রবেশ করার সিস্টেম হচ্ছে ফোল্ডার নেম, ফোল্ডার থেকে বের হওয়ার সিস্টেম হচ্ছে ডট ডট স্ল্যাশ। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ফোল্ডারের অপশন। এরপরে দেখেন এখানে একটা এক্সট্রা অপশন আছে অল্ট ALT, ঠিক আছে, অল্টার ট্যাগ। সো এখানে আমি যদি কিছু লিখি যে বিউটিফুল নেচার, আমি এখানে লিখলাম বিউটিফুল নেচার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে এসে আমি একটা রিলোড করছি। দেন আমি একটু নিচে আসব, দেখেন তো আমি এখানে যে লিখলাম বিউটিফুল নেচার নামে একটা লেখা লিখেছি, এই লেখাটাই কোথাও আসছে? হ্যাঁ, আচ্ছা, আসবে না সেটা তো পরে, আসছে কিনা সেটা বলুন। আসে না, আচ্ছা গুড। অল্টার ট্যাগ মূলত আপনাদের কিওয়ার্ড হিসাবে কাজ করে, ঠিক আছে, একটা ইমেজের কিওয়ার্ড। যেমন আপনি যদি গুগলে এসে আমি যদি এখানে লিখি, যেমন আমার নাম যদি আমি এখানে লিখি, IT মিরাজুল খান, তো এখানে দেখেন আমার ছবি দেখাচ্ছে, তাই না? বা আমি যদি এখানে লিখতাম বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনার ছবি আসতো না? বা আমি যদি অন্য যে কোনো পার্সনের নাম লিখতাম, আসতো তো? তাহলে গুগল কিভাবে বুঝতেছে যে আসলে এইটা IT মিরাজুল খান, এটা আমি, এটা সে কিভাবে বুঝলো? বা আপনি যদি এখানে অন্য কিছু লিখতেন, আমি যদি এখানে লিখতাম কার, CAR, কার, সে বুঝে কিভাবে যে কার মানেই হচ্ছে এইটাই আসলে কার? একটা এটার নাম কার দিয়ে আছে, এটার নাম কার দিয়ে আছে, এটার লোকেশন, যে এটার নামটা ব্যবহার করছে গুগলে বসানোর জন্য এই ছবিটাকে, ওখানে তো এটা কার নাম এই সেভ করছে না, এটা উত্তরটা হলো না, অ্যানসারটা। হ্যাঁ, গুড। এটা বিষয়টা হচ্ছে এই ইমেজটার মধ্যে কোথাও না কোথাও কার্ড নামে কিওয়ার্ডটা আছে। কারণ হচ্ছে ইমেজ কোনো গুগল কোনো ইমেজ আসলে ধরতে পারে না। এখন অবশ্য গুগলের একটা অপশন আসছে, ওরা ইমেজ আপলোড করলে সিমিলার ইমেজ ওরা খুঁজে বের করে দেয়, কিন্তু মূলত ওরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করে, কিওয়ার্ডস। আপনি যদি এখানে বাইকও লেখেন তাহলে দেখবেন বাইক আসছে, যদি আমি বাইক লিখি দেখবেন যে বাইক আসছে, তাই না? তো এখান থেকে যে কোনো একটা বাইক আমি দেখেন একটু ওপেন করে রাইট বাটন প্রেস করলাম, ইন্সপেক্ট। আমি এই ইমেজটার কোড দেখতে চাচ্ছি। দেখেন তো এই অল্টারের ট্যাগটার মধ্যে কোথাও বাইক লেখা আছে কিনা? না, নাই। তারপরে দেখতেছি এই যে অল্টার ট্যাগটার মধ্যে কোথাও বাইক লেখা নাই। হ্যাঁ, কি লেখা আছে এখানে? BMW এত ধুম 3 বাইক, ঠিক আছে। তো এখানে এই বাইক ট্যাগটাই ওরা কালেক্ট করতেছে। অল্টার ট্যাগের মধ্যে পুরোটাই একটা কিওয়ার্ড, এই কার বাইকটা থাকার কারণে সেই বাইকটাকে ধরতেছে। জাস্ট সেম ভাবে এটা হচ্ছে আপনাকে বায়ার বলতে পারে, আপনাকে বায়ার বলবে যে আমার একটা SEO ফ্রেন্ডলি ওয়েবসাইট, আমাকে বলতে পারে কি SEO ফ্রেন্ডলি ওয়েবসাইট, বায়ার আপনাকে বলবে। তখন আপনি কি করবেন? আপনি বলবেন আমি SEO পারি না, কাজই দেবে না। গুড। তো আমাদের কি করতে হবে? তখন ওনার ওয়েবসাইটটা রিলেটেড আপনাকে কিন্তু কোনো বায়ার কিওয়ার্ড দিয়ে দিবে না। হ্যাঁ, কিওয়ার্ড কেউ দিয়ে দেয় না। তো আপনার ওয়েবসাইটটা যেই রিলেটেড, এখন ইমেজটা যেই রিলেটেড, আমি যদি ইমেজটা হচ্ছে নেচার্স, আমি কিওয়ার্ড ইউজ করলাম বিউটিফুল নেচার্স, বা আমি হিল, পাহাড়, এই টাইপের কিছু আমি কিওয়ার্ড সেট করলাম। আপনি যদি এই হিলের মধ্যে এরকম বিউটিফুল নেচার্সের ইমেজের মধ্যে কার নামে কিওয়ার্ড সেট করেন, তাহলে র্যাঙ্কে আসবে কোনোদিন না। তাহলে আপনাকেই বুঝে নিতে হবে ওনার ওয়েবসাইটটা কোন রিলেটেড, ইমেজগুলো কোন রিলেটেড, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো আমি সেট করব। ক্লিয়ার? এখন আমার এটা ইন্সপেক্ট করে দেখি যে আমার যেটা লিখলাম এটা কি আসছে কিনা। আমি এখানে কি লিখেছিলাম ইন্সপেক্টরের মধ্যে? আসছে এখানে বিউটিফুল নেচার্স। এটা কাজ করবে কিভাবে? এখন মনে করেন কেউ যদি বিউটিফুল নেচার্স লিখে গুগলে, তাহলে আমার ইমেজটা সাজেস্ট করলো গুগল, ঠিক আছে। এখন যদি এটা সাজেস্ট করে, তাহলে ওই ইমেজটা কি শুধু ইমেজে দেখাবে নাকি ওয়েবসাইটের লিংক থাকবে? যেমন ধরেন দেখেন, আপনি যদি এখান থেকে কোন একটা ইমেজের উপর আপনি মনে করতেছেন এগুলো ইমেজটার উপরে ক্লিক করেন, তো এখানে ইমেজটার উপরে ক্লিক করেন, দেখছেন কোথায় নিয়ে গেছে? photos.maxabout.com, ওদের ওয়েবসাইটে নিয়ে গেছে। তার মানে কি, আমার ইমেজটা যদি র্যাঙ্কিং এ আসে, এই ইমেজটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে একটা ভিজিটর পাবো, তারপর ওয়েবসাইটে র্যাঙ্কিং আসবে, ওয়েবসাইটে ভিজিটর আসবে, কার মাধ্যমে? ইমেজটার মাধ্যমে। ক্লিয়ার? তো এরকম SEO ফ্রেন্ডলি ইমেজ আমাদেরকে ওয়েবসাইট সেট করতে হবে।
তাহলে আমাদের ইমেজ, আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত ভিজিটর বেড়ে এটা গুগলের র্যাঙ্কে খুব দ্রুত আসবে। ওকে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার? ইমেজ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এই আর কি অল্টারনেটে কি লিখতে হয় নাকি ইমেজের ডিরেক্ট ইন্টারফেস গুলো চলে আসবে। আর কিছু? আচ্ছা, good. আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ মানে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, বা এটাকে হাইপার রেফারেন্স ট্যাগও বলে। তো এই আমি বলেছি আমাদের যদিও এই কোনো HTML ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট বা এলিমেন্টস লিখতে হয়, কোন ট্যাগের মধ্যে? স্ট্যাটিক ট্যাগ, ওপেনিং ট্যাগের মধ্যে। তাহলে এখানে আমরা লিখবো href। এখানে হাইপার রেফারেন্স আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, ঠিক আছে? আমি এখানে একটা h1 ইউজ করলাম, h1 নিয়ে আমি এখানে বললাম ক্লিক মি আই অ্যাম ফেসবুক। ওকে, আমি আমার সাইটে আসলাম, এসে এখানে একটা রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে আসছে ক্লিক মি আই অ্যাম ফেসবুক। এখন আরেকটা বিষয় দেখেন, HTML এ আমার এই ছবিটা এখন এখানে আসে না? আচ্ছা, আমি চাচ্ছি ছবিটা আউটপুটে আসবে না, আমি চাচ্ছি এই ছবিটা আউটপুটে আসবে না, তাহলে কি করতে পারি? দুইটা স্ল্যাশ। আচ্ছা, তো দেখেন আমি চাচ্ছি আমার এই ছবিটা, এই যে উপরে যে ছবিটা আছে যেটা অনলাইন, এই ছবিটা থাকবে না, এই ছবিটা আমি রাখতে চাচ্ছি না। তো একটা ওয়ে হচ্ছে আপনাকে এটা ধরে হয়তোবা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? দেন কন্ট্রোলে সেভ করলাম। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে দেখবো আমার এখানে ছবিটা নাই। ওকে, আরেকটা ওয়ে হচ্ছে আমি চাচ্ছি আমার কোডিংটা এখানে থাকবে, এটাকে এখানে থাকবে। তো আমি কি করব, এই ট্যাগটাকে কমেন্ট করে দিব, কমেন্টস সিলেক্ট করে কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক প্রেস করবেন, কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, তাহলে দেখবে এটা কমেন্টস হয়ে যাবে। কমেন্টস হওয়ার পর আমি আমার সাইটে এসে রিলোড করব, দেখবো আমার ওই ইমেজটা এখনো নাই। আবার কমেন্টসটা কিভাবে ছাড়াবেন, সেম ভাবে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক প্রেস করবেন, ছেড়ে দিবেন। ওকে, আচ্ছা, তো সব এডিটরেই কাজ করবে। হ্যাঁ, সেম জিনিস। তো আরেকটা বিষয় হচ্ছে কমেন্ট কখন ইউজ হয়, কমেন্ট আমরা কেন ইউজ করব? কমেন্ট হচ্ছে একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে যদি কোনো টেক্সট বা ইঙ্গিত দিতে চায়, কোনো SMS দিতে চায়, তখন যখন আপনি এখানে একটা কিছু লিখলেন যে আপনি যদি কখনো কোনো ডেভেলপার ফাইলটা ওপেন করেন তার আগে এই কাজটা করে নেবেন, আমি একটা লেখা এখানে দিয়ে রাখলাম। তো সে যখনই এই ফাইলটা ওপেন করবে, র কোডটা সাধারণ মানুষ বুঝবে না, বুঝবে? আচ্ছা, এটা ওপেন করবে কি? অবশ্যই আপনাদের মধ্যে কোনো ডিজাইনার বা ডেভেলপার ওপেন করবে, তখন সে বুঝতে পারবে যে আমি এখানে লিখে দিয়েছি যে এই ফাইলটা যখন আপনি ওপেন করবেন তখন এই কাজটা করে নেবেন। ওকে, তাহলে হয়তোবা ফাইলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, এখানে একটা h1 ইউজ করলাম যেটা অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তো সাইটে আসলাম, এসে এখানে একটা রিলোড দিচ্ছি, দেখতে পারবো ক্লিক মি আই অ্যাম ফেসবুক। এটা কিন্তু এখন ক্লিক করা যাচ্ছে, দেখেন মাউসটা নিয়ে আসলেই ক্লিক করা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ক্লিক করা যাচ্ছে না। ওকে, তো অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার কারণে এটা ক্লিক করা যাচ্ছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। তো আমি কি করব, এই href এর মধ্যে আমি ফেসবুকের লিঙ্কটা দিব। আমি ফেসবুকের লিঙ্কটা এখানে ইউজ করলাম। ওকে, এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি অ্যান্ড আমি চাচ্ছি যদি এখানে ক্লিক করি, ক্লিক মি আমি ফেসবুকের উপরে ক্লিক করলাম, তো দেখতে পাবো আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে, এই যে ফেসবুকে চলে আসলো। ওকে, আচ্ছা, সেম ভাবে আমি ব্যাকে আসলাম। এখন আমি যদি ইউটিউবের লিঙ্ক দিই, ইউটিউবের লিঙ্ক যাবে না? .com এর পর স্ল্যাশ দিও স্যার, এটা দিলেও হয়, না দিলেও প্রবলেম নেই। ইউটিউব, আমি লিখলাম youtube.com। এখন যদি আমি এখানে ক্লিক করি কোথায় যাবে? আই এম ফেসবুক, যাবে ইউটিউবে যাবে। ক্লিক করব, এই যে ইউটিউবে চলে আসছে। ওকে, জাস্ট আমি এটাকে লিঙ্ক আপ করালাম। এখন দেখেন আমার এখানে রুট পেজ কোনটা, এটা হচ্ছে আমার রুট পেজ। এই রুট পেজের মধ্যে যখন আমি এখানে কমেন্ট ক্লিক করতেছি আমার কিন্তু এই ট্যাবই ওপেন হচ্ছে, তাই না? আমি চাচ্ছি এখানে ক্লিক করব, কিন্তু এটা অন্য আরেকটা ট্যাবে ওপেন হবে, নিউ একটা ব্ল্যাঙ্ক ট্যাবে ওপেন হবে, আমার এই ট্যাবটা ঠিকঠাক থাকবে। তখন আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটার নাম হচ্ছে টার্গেট। সরি, আমরা একটু ভিতরে নিচ্ছি।
তো আমরা এখানে ইউজ করবো টার্গেট আমরা বলবো ব্ল্যাঙ্ক। কন্ট্রোলে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখবো আমাকে আমার ইউটিউবে নিয়ে যাচ্ছে কোন ট্যাবে, এক্সট্রা একটা ট্যাবে, তাই তো? আমি এখানে যখনই ক্লিক করবো এটা একটা নিউ ট্যাবে ওপেন হবে, ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন আপনার ওয়েবসাইটের মধ্যে কি একটা পেজ থাকে? না স্যার, অনেকগুলো। যেমন আমি এখান থেকে একটা ওয়েবসাইটে গেলাম, আমি এখান থেকে একটা ওয়েবসাইটে যাচ্ছি, যেমন itservicebd.com। এটা সাইট ছিল না, নেটের প্রবলেম। স্যার প্রফেশনাল সবগুলো ওয়েবসাইটে কি এরকম আলাদা পেজ করে থাকে না স্যার? আলাদা পেজ বলতে মানে আমরা আলাদা একটা পেজে ডকুমেন্টেশন আছে, ক্লিক করার সাথে সাথে না, এটা তো যখন এটা আলাদাভাবে যদি আলাদা করতে প্রয়োজন হয় তখন, আবার যদি ওয়েবসাইটের মেনুতে ক্লিক করেন তখন তো আলাদা পেজ ওপেন হবে না। ক্লিক মি আই এম ফেসবুক, এটাতে যখন ক্লিক করা হলো তখন আলাদা একটা পেজ ক্রিয়েট করে না, এটা সবসময় প্রয়োজন নাই, যদি এটা কাজ বুঝে কখন প্রয়োজন, যখন প্রয়োজন হয় তখন ইউজ করবেন। বেশি নিউ ট্যাব হলে আবার বিরক্তি করে অনেক ট্যাবে। না, ওয়েবসাইটের মেনু কখনোই অন্য ট্যাবে ওপেন হয় না। দেখেন আমি দেখাচ্ছি, সাইটই তো আসে না, কি দেখাবো? আচ্ছা, আমরা একটা একটু হালকা সাইট আছে, এই সাইটটা এমনি অনেক ভারী, এটা পিএইচপি দিয়ে করা তো, অনেক বড় সাইট এটা। আমরা রায়ান্স কম্পিউটারে যাই, এই সাইটটা মোটামুটি হালকা আছে। আচ্ছা, তো দেখেন এই যে এই উপর এগুলো হচ্ছে একটা মেনু, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনু, ঠিক আছে? তো আমরা দেখেন এই মেনুগুলোর মধ্যে যদি ক্লিক করি যে কোনো একটা, যেমন আমি এখান থেকে ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ কিনবো, ব্র্যান্ড ডেস্কটপ পিসি, এখানে ক্লিক করব। তো দেখেন এটা কিন্তু ওই যে আরেকটা পেজে আমাকে নিয়ে যাবে, ওই পেজেই কিন্তু দেখেন আমাকে আরেকটা পেজের মধ্যে নিয়ে আসলো, দেখা যায়? আবার এই যে এই সাইডটা চলে আসছে, দেখেন এই সাইডটাও চলে আসছে। আমি যদি এখান থেকে ধরেন আওয়ার টিমের উপরে ক্লিক করলাম, এই পেজেরই টিমের মধ্যে নিয়ে যাবে। আমি যদি একটু নিচে আসি, এই যে এখানে টিমগুলো দেখাচ্ছে, ওকে? তো এটা হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইটের পেজ, অনেকগুলো পেজ আছে আমাদের এখানে। তো দেখতে পাচ্ছি এখানে হোম, অ্যাবাউট, টিম, পেজ, আবার সার্ভিসে ক্লিক করলে আমাকে সার্ভিস পেজে নিয়ে যাবে, তাই তো? আমার ওয়েবসাইটের সার্ভিস পেজ। তাহলে বোঝা গেল একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক পেজ হতে পারে, অনেকগুলো পেজ হতে পারে, ঠিক আছে? তো আমরা এই একাধিক পেজগুলো কিভাবে অ্যাড করবো, এটা হচ্ছে প্রশ্ন। তো চলেন আমরা একটা পেজ ক্রিয়েট করি। তো আপনারা এখন আমাদের এখানে HTML ফাইল কয়টা? একটা। আমরা রাইট বাটন প্রেস করে এখানে আরেকটা ইন্ডেক্স ফাইল করব। এখানে আমি বললাম যেমন about.html। দেন আমরা আমাদের সাইটে আসব, এসে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কি করব, আমাদের কোনটার লিংক দিব? আমরা এখানে বলবো about.html, আর এখানে বলবো ক্লিক মি আই এম about page, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন সাইটে এসে আমি এখানে একটা রিলোড দিচ্ছি। এখন আমি যদি এখানে ক্লিক করি আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, ওকে? এটা কেন আমাদের একাধিক ট্যাব ওপেন হচ্ছে, কারণ আমি সেট করে রেখেছি। যদি আমি সেট না করতাম তাহলে এটা আসতো না। এখন অ্যাবাউট পেজে তো আমার কিছু নাই, আছে? আমি যদি about.html এর মধ্যে যাই দেখবো এখানে কিছু নাই। তো আমি এখানে কি করব, HTML5 এর টেমপ্লেট ইউজ করব। HTML5 এর টেমপ্লেট বডির মধ্যে আমি একটা h1 ইউজ করলাম, h1। এখানে আমি বললাম যেমন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট অ্যাবাউট পেজ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে যদি এখানে রিলোড করি তাহলে দেখবো ওই টাইটেলটা এখানে শো করতেছে। কোথায়? ইন্ডেক্স থেকে আমি যে অ্যাবাউট পেজে গিয়েছিলাম, অ্যাবাউট পেজের মধ্যে আমাকে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট অ্যাবাউট পেজ এটা আমাকে বলছে। এখন এই লেখাটা আরেকটা স্টাইল করা যায়, এটা আমাদের বাংলাদেশি আইসিটি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে, বা অনেক বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যেই আছে। এই চলে আসছে, এনাকে চেনেন আপনারা? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো দেখেন এখানে একটা কি আসছে, আমাদের একটা লেখা যাচ্ছে, দেখা যায়?
দেখেন তো এই যে নো মাস্ক নো সার্ভিস একটা লেখা কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা ডান থেকে বামে দিয়ে ডান থেকে বামে যাচ্ছে। আমি চাইলে আমার এই লেখাটাকে মুভ করাতে পারি না, পারে। তা আমি চাচ্ছি আমার লেখাটা এরকম, এটা যেরকম মুভ হচ্ছে আমারটা মুভ হোক। দেখেন আমি জাস্ট এই এইচনটাকে একটাও মার্কেট ট্যাগের মধ্যে রেখে দিই। এর মাঝখানে এইচনটাকে রেখে দিলাম। এখন আমি আমার সাইটে এসে রিলোড দেন, দেখেন আমার লেখাটা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট দেন অ্যাবাউট পেজ এগুলো আমাকে বলছে। ঠিক আছে, আমি যেগুলো লিখে দিয়েছিলাম। তো যেরকম আমাকে আইসিটি ডিপার্টমেন্টে ওরা যেমন করছে, ঠিক আছে, আমাদের সরকারি ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটটা যদি আমরা বানাইতে চাই তাহলে আমাদের বিল হবে মনে করেন কত, সর্বোচ্চ হলে 60 থেকে 1 লাখ টাকা। আর যদি সরকারি কোনো কর্মকর্তা বানায় তাহলে এই ওয়েবসাইটের বিল হবে 3 কোটি টাকা। তাহলে বুঝেন চুরি কাকে বলে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ডিজিটাল বাংলাদেশ। জি স্যার, সব দিক থেকে সব দিকে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। নতুন বই যেটা হয়েছে 2022-এর, ওটাতে লেখা আছে নিচে 2021 ডিজিটাল বাংলায় করতে হবে। সামান্য হয়ে গেছে কিন্তু লক্ষ লক্ষ পয়সা। আচ্ছা দেখেন এখানে উনি বলতেছে এটা যাচ্ছে কোথায়, রাইটে, সরি লেফটে যাচ্ছে। আমি যদি এটাকে রাইটে নিতে চাই রাইটেও যাবে, ডিরেকশন আপনি জাস্ট এটার পজিশনটা চেঞ্জ করে দিবেন, সাইটে এসে রিলোড করবেন, দেখবেন এখন সে রাইটে যাচ্ছে। ওকে, আমি যদি তাকে বলি সে আপ ডাউন করবে তাহলেও বসানো সম্ভব। আমি যদি এখানে বলি তাকে আপ, তাহলে সে নিচ থেকে উপরে যাবে। স্যার এখানে যে মার্কেট হচ্ছে ট্যাগ হুম, আর যে বিহেভিয়ার আর ডিরেকশন এই দুটো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এটা কি অটো চলে আসবে নাকি আমাদের দিতে হবে? যদি না আসে তাহলে দিবেন। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিরেকশনের কাজ। আমি যদি তাকে ডাউন বলি তাহলে সে ডাউনই যাবে, নিচের দিকে যাবে। তো এখানে সে রিলোড করেন, তো দেখবেন এটা ডাউন হচ্ছে নিচে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিরেকশনের কাজ। আর বিহেভিয়ার মানে হচ্ছে চরিত্র, আচরণটা। এখন সে যেটা করতেছে এটাকে স্ক্রল বলে। স্ক্রল, আপনি যদি এখানে স্ক্রল লেখেন তাহলে এখন যেটা হচ্ছে বারবার নামতেছে উঠতেছে, এটাই হবে। ঠিক আছে, বারবার নামছে উঠছে। আমি যদি এটাকে সিঙ্গেল একবার করতে চাই তাহলে জাস্ট লিখে দেবো স্লাইড, একবার উঠবে আবার এটা থেমে যাবে, আর নামবে না, একবারই হয়ে থেমে যাবে। দেখছেন থেমে গেছে। তো এটা হচ্ছে স্লাইড। এটা হচ্ছে আমরা কি করব, আমাদের যেটা ডিফল্ট আছে এটাই রেখে দিব। আমরা এখানে হয়তো বা দিতে পারি আমাদের রাইট। আরো কয় রকম করা যায় স্যার? নাকি না, এই দুইটাই। স্যার এটা যে চলে যাচ্ছে, মানে আমি ওটাকে যাওয়ার পর আমাকে আটকায় ফেলতে যাচ্ছি, এটা উপর থেকে এসে আমি এখানে থামাই দিই, তখন আমাকে কি করতে হবে? উপর থেকে এসে মানে যখন এই যে আমারটা যখন নেমে চলে গেল, আমারটা চলে যাবে না, আমি উপর থেকে এসে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট অ্যাবাউট পেজ এটাকে আটকে যাবে। না, এটা আপনি ডিজাইন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। জাস্ট একটা প্লাগইন সেট করতে হবে। আচ্ছা গুড। আচ্ছা, এটা আবার আরেকটা কাজ আছে দেখেন, এইখানে আমি তো দেখাইনি, জাভাস্ক্রিপ্টের আরেকটা কাজ আছে। এটার উপরে যেমন এটার উপরে এখন মাউস রাখলে কিন্তু এটা থামতেছে না, থামছে। কিন্তু দেখেন যদি এই বাংলাদেশে যেটা, এটার উপরে যদি মাউস ধরেন তাহলে দেখবেন থেমে যাবে, থেমে গেছে, দেখছেন। আবার মাউস সরাবেন, আবার দেখবেন এটা আসছে, জাস্ট আবার মাউসটা আনবেন, দেখবেন থেমে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে যে কোরির ইফেক্ট, যে কোরির প্লাগইন। স্যার ওনারা যে বর্ডারের ভিতর এটা দিছে, ব্যাকগ্রাউন্ডের ভিতর আমরা এটা কি সিএসএস দিয়ে পারবো আমরা। আচ্ছা, ওই তো বললাম আমরা যদি এই সাইট করি আমাদের প্রাইস আসবে 60,000 টাকা, আর তারা করলে 3 কোটি টাকা আসবে। তো এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু প্যারাগ্রাফ ইউজ করলাম, কন্ট্রোল এস। স্যার এখানে লরেন দেওয়ার পরে ইন্টারফেস করলে পেশ করে আসবে, অন্য কিছু ইয়া করে আসবে? না, লোরিং আসবে, আমার আসছে, আপনার আসবে না। আপনি চিন্তা করেন না যে আপনি বাসায় যে এটা করবেন আর এসে করবেন। কারণ হচ্ছে HTML এর এই প্যারাগ্রাফটা আসলে এই লোরেমের সাথে রিলেটেড। এই লোরেমটা আসলে এই HTML দেরই, এই জন্য আমরা কোনো থার্ড পার্টি ইউজ করি না, তাদেরটা ইউজ করি। চুক্তিবদ্ধ না, এটা আসলে তাদেরই। এটা যদি অন্যদের হইতো, মানে লেখাগুলো যেমন আমি বুঝতেছি না যে সে আসলে কি বুঝাইতে চাইছে। না এই লোর, এটা তো জাস্ট এক্সাম্পল, এটা তো আর কিছু না, জাস্ট এক্সাম্পল। এখানে আপনি আপনার মতো লিখতে চাইলে লিখবেন, বা হচ্ছে আরো সাইট আছে ইজাইন আর্টিকেল থেকে আর্টিকেল নেওয়া যায়, চাইলে সেখান থেকেও নিতে পারেন। ইজাইন আর্টিকেল একটা সুন্দর ওয়েবসাইট, ওখানে যে কোনো টপিকের আর্টিকেল পাওয়া যায়। আপনি যে কোনো জিনিস সার্চ করবেন, যেমন মনে করেন ম্যানেজমেন্ট, দেখবেন ম্যানেজমেন্টের ওখানে হাজার হাজার কন্টেন্ট আছে, আপনি সেখান থেকেও নিতে পারেন, অ্যাজ ইউর উইশ, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখন আমরা আছি কোথায়? অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ থেকে আমরা যাবো কোথায়? হোম পেজ যেতে হবে না? সো আমরা এখানে বললাম index.html, এখানে আমরা একটা h1 নিচ্ছি, এখানে বললাম গো টু
হোম পেজ। দেন এইচ অন না লিখে তো এটাকে মধ্যে লিখেও তো হবে। হ্যাঁ হবে, কিন্তু লেখাটা একটু ছোট আসবে আর কি, আর কিছু না। টার্গেট বললাম ব্ল্যাঙ্ক। দেন সাইটে আসলাম, এসে এটা রিলোড। ওকে, তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল আমার এই হোম পেজ থেকে কোথায় গেলাম, অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে ক্লিক করলাম, কোথায় আসবে, হোম পেজ। ক্লিয়ার? আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক এরকম 3টা পেজ ডিজাইন করে আমাকে সাবমিট করতে হবে। প্রথম হোমওয়ার্ক কি, এরকম 3টা পেজ ডিজাইন করে আমাকে সাবমিট করতে হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু আমি শুনবো না স্যার হোমওয়ার্ক দিতে বলেছিলেন কিনা, আমার তো মনে ছিল না, আমি বুঝতে পারিনি। এটা আসলে নেক্সট ক্লাসে কোনো এক্সকিউজ শুনবো না। এটা কি নিয়ে আসতে হবে স্যার? না। একটা গ্রুপের লিংক দিব, ওই গ্রুপে সাবমিট করবেন। আচ্ছা, তো অ্যাঙ্কর টেক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? ওকে, গুড। আজকে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে টেবিল। তো চলেন আমরা একটা টেবিল ডিজাইন করি। এখানে রাইট বাটন প্রেস করলাম, একটা ফাইল ক্রিয়েট করে নিই। ফাইলে বললাম table.html। তো table.html এর মধ্যে আমরা টেবিলকে ডিজাইন করব, HTML টেবিল। তাহলে আমি এখানে একটা HTML5 এর টেমপ্লেট নিচ্ছি। এর মাঝখানে আমি কি করব, HTML এর টেবিল বানাবো। ওকে, তো টেবিল বানানোর জন্য ফার্স্ট অফ অল কোনো টেবিল আসলে HTML এর টেবিল কেমন হয় এটা আসলে আমরা একটু দেখে আসি। আমরা লিখলাম HTML টেবিল। দেন আমরা একটু ইমেজেসের মধ্যে আসি, ইমেজ। এখান থেকে আমরা একটা সাধারণ HTML টেবিল ওপেন করার চেষ্টা করি, যেমন এটা কি আমাদের একটা HTML টেবিল। ওকে, এই টেবিলটা আমরা কোড দিয়ে রান করার চেষ্টা করব, কোড দিয়ে করার চেষ্টা করব। তার আগে আমরা একটু আরেকটু কাজ করব, সেটা হচ্ছে সো আপনারা এই দেখুন, এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি, এখন বলেন তো এই টেবিলটার রো কোনটা আর কলম কোনটা? রো। আচ্ছা, যেমন আমার 1 2 3 4 এটা কি, কলাম। এটা রো। কলাম না, কলাম। না না না, এই যে দেখেন এই কলমটাকে যে 1 2 3 4 এটা কি, কলাম। এটা কলম। আর এই যে 1 বিল গেটস ফাউন্ডার মাইক্রোসফট $1000 এটা কি, আচ্ছা গুড। আপনারা তাহলে কলম এন্ড রো চিনতে পারেন, গুড। তাহলে কষ্ট করে এটাকে আমাকে আর বুঝাইতে হবে না। সো দেখেন এখানে আমি একটা টেবিল নামের ট্যাগ নিলাম। কি ট্যাগ? টেবিল ট্যাগ। আমরা কেন নিলাম? কারণ হচ্ছে আমরা টেবিল করব। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা রো নেওয়া। একটা রোর মধ্যে আমি ডাটাকে ইনসার্ট করতে হয়। ফার্স্ট অফ অল কি আমাদের টেবিলে রো নেওয়া হয় না কলম নেওয়া হয়? আগে ফার্স্ট রো। তো আমরা এখানে নিব টিআর। টিআর এর ফুল মিনিং হচ্ছে টেবিল রো। ওকে, তো আমরা এখানে একটা টিআর ইউজ করলাম, জাস্ট টিআর। এখন এই টিআর এর মধ্যে এই যে টিআরটা, এই টিআর হচ্ছে আমাদের একটা রো নিলাম। এখন এই যে টেবিলের উপরে এই লেখাটা কি সেম? কেন সেম না? হেডলাইন। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে টেবিলের হেডলাইন, ঠিক আছে, টেবিলের হেড। দেখেন এই টিআর এর মধ্যে আমি বললাম টিএইচ। টিএইচ এর ফুল মিনিং হচ্ছে টেবিল হেড। ওকে, টেবিল হেড। এই টেবিল হেডের মধ্যে আমরা জাস্ট লিখলাম, আমাদের এখানে যেমন আমরা আমাদের মতো লিখি, ফার্স্ট অফ অল লিখলাম নং, দেন আমি এখানে বললাম নেম, এরপরে আমি এখানে বললাম ইমেল, এখানে বললাম ফোন, এখানে আমি বললাম ইয়ার্স। হুম, স্যার আপনি যখন মাঝে করে মানে তখন আপনি কোনটা দিয়ে আসলে একই জিনিস আসতেছে? 4 নম্বর ক্লাসের শর্টকাট। আজকে আমাদের কয় নম্বর ক্লাস? 2 নম্বর। মানে আপনি বারবার যাচ্ছেন তো? হ্যাঁ, আমাদের যত শর্টকাট আছে এটা আমরা 4 নম্বর ক্লাসে শিখবো, ঠিক আছে? 4 নম্বর ক্লাসের আগে কোনো শর্টকাট আমরা শিখবো না। সো আমরা এখানে আসলাম, এখানে এসে আমি আমার এটাকে ওপেন করবো, রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার। তো দেখতে পাচ্ছি আমার এখানে কিছু লেখা আসছে, দেখা যায় নং, নেম, ইমেইল, ফোন আর হচ্ছে ইয়ার্স। আচ্ছা গুড। এখন আমরা আমাদের সাইটে আসি। এটা আমরা কি নিয়েছি? রো নিয়েছি না? এখন আমরা কি করব? এই নং এর নিচে লিখবো 1, এই নেমের নিচে লিখবো হয়তোবা বিল গেটস। ওকে, আচ্ছা। তো এখানে এটা আমরা এখন এই যে টিআর, এই টিআর এর মধ্যে যদি আমরা আরো কিছু ইম্পোর্ট করি, আমরা যদি এখানে আরেকটা টিএইচ নেই, সেটা কোথায় আসবে? নিচে নাকি পাশে? পাশে। তাহলে আমরা আনতে যাচ্ছি কোথায়? নিচে। নিচে আনার জন্য কি করতে হবে?
আরেকটা এই টিআর এর নিচে আমাদের আরেকটা টিআর নিতে হবে। এই টিআর এর মধ্যে আমরা এতক্ষণ ইউজ করে রেখেছি টেবিল হেড। এখন টেবিল হেড তো আমাদের একবারই হয় নাকি? আচ্ছা, এখন হচ্ছে আমাদের টিডি। টিডির মানে হচ্ছে আমাদের টেবিল ডাটা। ওকে, সো আমরা এখন টিডি ইউজ করলাম। এই টিডির মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে 1, নং হচ্ছে আমাদের 1। দেন নং এর পরে আমাদের এখানে আছে নেম। আমি এখানে নেম বললাম, যেমন বিল গেটস। বিল গেটস এর ইমেল হচ্ছে আমরা বললাম billgates@gmail.com। তার ফোন নাম্বার তো জানি না, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোলে সেভ করলাম। দেন তার নিচে কি আছে? ইয়ার্স। আমি ইয়ার্স বললাম 1972। কন্ট্রোল এজ সেভ। এখন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করলাম। তো দেখেন আমার এখানে কিন্তু ডাটাগুলো আসছে জাস্ট নং এর নিচে 1, দেন billgates@gmail.com, তার ফোন নাম্বার, তার ইয়ার্স গুলো আসছে। এখন এরকম আমি চাচ্ছি আরো কয়েকটা ডাটা নেওয়ার জন্য আমি এখানে আরো কয়েকটা ডাটা ইউজ করব। এই টিডির নিচে আমি এই টিআরটাকে কপি করলাম, দেন এই টিআর এর নিচে এটাকে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের 1, এখানে আমি বললাম 2, এখানে বিল গেটস আমি এখানে বললাম মার্ক জুকারবার্গ। কন্ট্রোল সেভ। জিমেল হচ্ছে এটাই, এটাকে কপি করলাম আমরা। ইয়ার্স দিলাম আমরা 1972 না, এটা হচ্ছে আমাদের 1985। কন্ট্রোল সেভ করলাম, সাইটে এসে রিলোড। দুইটা চলে আসলো। তাহলে এখানে আমি আরো 2-3টা নিব, ঠিক আছে? জাস্ট এই টিআর এর নিচে আবার একটা টিআর ইউজ করলাম, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এখানে মার্ক জুকারবার্গ, আমরা এখানে বললাম জ্যাক মা। দেন আমরা এটাকে এখান থেকে কপি করলাম, দেন ওটাকে ইয়ার্সটা অন্য চেঞ্জ করলাম না, এটাকে কপি করে দেন সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে হচ্ছে কন্ট্রোল ভি, এখানে হবে আমাদের 4। দেন এখানে আমরা আরেকটা নাম সেট করতে পারি, ওকে। সো আমাদের ডাটাগুলো ইনসার্ট করা কমপ্লিট, তাই তো? আমরা জাস্ট আমাদের ডাটাগুলো এখানে ইনসার্ট করলাম। এখন বলেন তো এটা কি টেবিলের মতো মনে হচ্ছে? না স্যার, বর্ডারে নেই, জাস্ট বর্ডার নাই। আচ্ছা চলেন আমরা একটা বর্ডার দেখি। আমরা আমাদের টেবিলের মধ্যে জাস্ট একটা বর্ডার সেট করব, বর্ডার। তো দেখতে পাচ্ছি এখানে একটা বর্ডার আসছে। ওকে, এখন এখানে বর্ডার কয়টা আসছে? দুইটা কেন আসলো? এখানে বলেন বর্ডার 2 দিয়েছে এই জন্য। আর কেউ কিছু বলবেন? আপনারা কি সবাই সহমত এখানে 2 দেওয়ার কারণে 2 আসছে? আচ্ছা দেখেন, এখানে 2 দিলে যদি 2 আসে তাহলে 5 দিলে কয়টা আসার কথা? 5টা। সাইটে এসে রিলোড করেন, এটা কি হইলো? এই বর্ডারটা আরো মোটা হয়েছে। আপনি যত বাড়াবেন এই বর্ডারটা আরো মোটা হবে। এমনকি আমি যদি এখানে কিছু নাও দেই তাহলেও দেখবে এখানে 2 আসছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা 2 কেন আসছে? স্যার আসার তো একটা কারণ আছে, তাই না? কেন আসছে সে? কারণ হচ্ছে এই বর্ডার মূলত কি করে? বর্ডারের কাজ কি? চারপাশ থেকে একটা বর্ডার দেওয়া, তাই না? সে চারপাশ থেকে এই কিন্তু একটা বর্ডার দিয়েছে আপনাকে। দেখেন এই যে চারপাশ থেকে আপনাকে একটা বর্ডার দিয়েছে। এই বর্ডার ট্যাগটা আপনি কার মধ্যে ইউজ করছেন? কোন ট্যাগের মধ্যে ইউজ করেছেন?
টেবিল। এই জন্য এই টেবিলের মধ্যে ইউজ করার কারণে সে প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে বর্ডার নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের ডাবল বর্ডার আসার কারণ। এখন বলছে হচ্ছে আমি যদি এটাকে সিঙ্গেল করতে চাই, তার আগে আমি আরেকটা কাজ করি। এটাকে যদি আমি 100% ভিউ করি তাহলে দেখতে পাচ্ছি টেবিলটা অনেকটাই ছোট। তো আমার এই টেবিলটাকে যদি বড় করতে চাই কি করতে পারি আমি? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি এখানে উইথ সেট করলাম, উইথ বললাম হয়তোবা আমার ডিভাইসের 70%, ওকে। আর এখানে এসে আমি বললাম আমার হাইট বললাম আমি 200, আমি হাইট ইউজ করলাম 250 px, কন্ট্রোল এস সেট করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার এখানে আমার ডাটাটা শো করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমার তো এখানে প্রত্যেকটা ডাবল বর্ডার, তাই না? এটাকে যদি সিঙ্গেল করতে চাই তাহলে আমাকে সিএসএস জানতে হবে। এটা এইচটিএমএল দিয়ে করা যায় না। আমি জাস্ট অল্প একটু সিএসএস ইউজ করলাম এখানে। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে দেখেন বর্ডারগুলো সব সিঙ্গেল, এখানে এখন আর কোনো ডাবল বর্ডার আসছে না। এখন দেখেন এইটা তো আমাদের সেন্টার আছে, তাই না? কিন্তু এই ডাটাগুলো কি আমাদের সেন্টারে আছে না। এটাকে যদি আপনি সেন্টারে নিতে চান, আমাদের টাইটেলটা তো সেন্টারে, তাই না? আমাদের হেডারটা সেন্টারে। আমি যদি এটাকে সেন্টারে নিতে চাই তাহলে এখানে জাস্ট আমি যদি লিখি অ্যালাইন সেন্টার, কন্ট্রোলে সেভ করব, সাইটে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমাদের এই ডাটাটা সেন্টারে চলে আসে। সেমটা যদি আমি পরবর্তীটাও নিতে চাই, পারবো না? আমি জাস্ট এই অ্যালাইন সেন্টারটাকে কপি করে এই টিয়ারের মধ্যে এখানে ইউজ করব, কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে এখানে একটা রিলোড, ওকে। আচ্ছা, এটা গেল আমাদের অ্যালাইন সেন্টারের বিষয়টা। এখন মনে করেন আপনি যদি এখানে নেমের পরে এখানে টোটাল আমাদের সেল কটা, 1 2 3 4 5। আমি যদি চাই এই বিল গেটসের এই সেলটা আর এই সেলটা, এই দুইটা সেল মিলে একটা সেল করার জন্য, তাহলে সম্ভব না? মনে করেন যেমন আমরা এক্সেলে মার্চ করি না, দুইটা সেলকে মার্চ করি, আর তারপর হচ্ছে ওয়ার্ডে দুইটা সেলকে মার্চ করি, মানে একসাথে করে দিই। আমি চাচ্ছি এই দুইটা সেলকে মিলাই দিব, মাঝখানে এইটা থাকবে না, জাস্ট এই দুইটাকে মিলে একটা সেল হবে। জাস্ট এই বিল গেটস লেখাটা থাকবে, বিল গেটসের জিমেলটা থাকবে না, ওকে। দুইটা মিলে একটা করতে চাচ্ছি, এটাও পসিবল। আমি যদি ফার্স্ট অফ অল কোথায় চাচ্ছি এই বিল গেটসটা থাকবে আর বিল গেটসের মেলটা থাকবে না, ওই দুইটা সেল মিলে একটা সেল হবে, তাহলে আমি এখানে বললাম কল স্প্যান। কয়টা সেল মিলে চাচ্ছি আমি? দুইটা সেল, তাই তো? লিখলাম কল স্প্যান 2, দেন আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড। এখন দেখেন এ তো দুইটা সেল মিলে একটা হয়েছে, কিন্তু দেখেন এই 1972 এটা কোথায় চলে গেছে? বাইরে। কেন বাইরে গেছে? কারণ হচ্ছে দেখেন ডাটা বেশি না। হ্যাঁ, মার্চ। এখানে আমার ডাটা কয়টা? 1 2 3 4 5। এখানে কয়টা আছে দেখেন? 1 2 3, এইটা 4, আর 4 আর 2 কত? 6। তাহলে 6 হলে তো আর আমাদের ডাটা বাহিরে যাবেই, আমরা একটা ডাটাকে এখান থেকে কেটে দিই। এখন কয়টা হলো আমার? একটা দুইটা, এটা একটা তিনটা আর দুইটা 5টা। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে রিলোড করলাম। এখন দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে 1, আর এই বিল গেটসরা দুইটা মিলে একটা সেল, ফোন নাম্বার এন্ড ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে কল স্প্যান। আবার মনে করেন আমি যদি চাই এখানে এই যে জো বাইডেন এন্ড হচ্ছে এই যে ফোন নাম্বার সেট, এই দুইটা কেটে দিয়ে শুধু মেলটা থাকবে, আমাদের ফোন নাম্বারটা থাকবে না, জো বাইডেন। সো এই জো বাইডেনের এখানে এসে আমরা ইউজ করব কি? কল স্প্যান। এখানে কত ইউজ করবো? 2। তাহলে আমরা জানি আমাদের ফোন নাম্বারটা কেটে দিতে হবে, আমরা ফোন নাম্বারটা চাচ্ছি না, ফোন নাম্বারটা আমরা কেটে দিলাম। কন্ট্রোলে সেভ, সাইটে যদি রিলোড করি তাহলে দেখবো যে আমার এই জো বাইডেন লেখাটা এখন একটা সেল হয়ে গেছে। এটাকে এই যদি আবার এটাকে আমি সেন্টারে নিতে চাই তাহলে এটাকে আমি দিতে পারি অ্যালাইন আমাদের সেন্টার। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব, তো সরি আমাদের আচ্ছা, কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে রিলোড করলাম। নবীকরণ লাগবে। এটা যাবে, এটা এভাবেই যায়, অথবা আমার এটাতে কোনো প্রবলেম করতেছে সাবলেট, আপনাদের এভাবেই যাবে এটা।
এইভাবে এটা সেন্টারে যাবে। আচ্ছা যাই হোক, এটা এইভাবেই যাবে। কি ও আমাদের সেমিকোলন পড়ে গেছিল। আচ্ছা সেমিকোলন পড়ে গেছিল, হয়তো দেখিনি আমি। আচ্ছা যাই হোক, জো বাইডেন, ঠিক আছে, এটা সেন্টারে। এটা হচ্ছে আমাদের কল স্প্যান কিভাবে সেন্টারে নিতে হয়। ওকে, আপনি যদি এই রো কেও মার্চ করতে চান সেটাও করতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন এখান থেকে যে জ্যাক মা অ্যান্ড জো বাইডেন এই দুইটা মিলে একটা হবে, মানে উপরে নিচে, ঠিক আছে। আমি জ্যাক মাটা রাখতে চাচ্ছি বা হচ্ছে আমার জো বাইডেন রাখতে চাচ্ছি, যে কোনো একটা আপনি রাখতে পারেন। সো জ্যাক মার এখানে বললাম আমি রো স্প্যান, যদি নিচে নিচে করতে চান তাহলে রো স্প্যান 2, দুইটা করলাম। তাহলে আমি সেম ভাবে দেখবো আমার একটা ডাটা বাহিরে চলে যাবে। দেখেন আমি যদি এখানে লিখি, এখানে আমার জ্যাকমা কিন্তু দুইটা মিলে একটা, কিন্তু এখানে এই যে 1985 এটা আমার নিচে নেমে গেছে। সো রো স্প্যান কাকে নিয়ে কাজ করে? নিচে নিচে। এইটার মধ্যে তো ডিলিট করলে হবে না, কারণ এখানে 5টা, ঠিক আছে। এই একটা রো কোথা থেকে নিয়েছি? এখান থেকে। তাহলে এখানে যে কোনো একটা রো আপনাকে কেটে দিতে হবে। হয়তোবা আপনি এখান থেকে জো বাইডেনটা কেটে দিলেন, কন্ট্রোল সেভ করলেন, সাইটে এসে রিলোড করবেন, দেখবেন এখানে ডাটাটা মিলে গেছে। জ্যাকমা সে দুইটা মিলে একটা রো হয়ে গেছে। এখন সেম ভাবে যদি আমি ইয়ার্স গুলো রো স্প্যান করতে চাই, আমি চাইলে রো স্প্যান করতে পারি। ক্লিয়ার? স্যার দুইটার নামে থাকবে কিন্তু মাঝখানে দাগ থাকবে না, ওটা করা যায়? আপনি হ্যাঁ অবশ্যই, কিন্তু তার জন্য আরো সিএসএস জানতে হবে। সিএসএস তখন আমরা হাতে দেইনি। তো এখানে দেখেন, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এখানে একটা H1 দিতে পারি। এখানে বললাম টেবিল ডাটা, কন্ট্রোল সেভ করলাম। এটাকে যদি চাই আমরা সেন্টার নিতে পারি, সাইটে আসলাম, রিলোড। আচ্ছা, তো আপনারা এই টেবিলটা একটু করেন সবাই ফার্স্ট।